শুনেন তাহলে। ডায়েরির শেষ পেজে নানুর বাসার ঠিকানা ছিল। তারপরই সেই ঠিকানা অনুযায়ী ফরিদপুরে গিয়ে দেখি নানুরা ওইখানে থাকে না, বাসাটা ভাড়া দিয়ে দিয়েছে। ভাড়াটিয়াদের কাছ থেকে জানতে পারলাম 1 বছর পর পর বাসায় আসে, আবার আসেও না। তারা ভাড়ার টাকা 1 বছরে সব মিলিয়ে দিয়ে দেয়। তাদের কাছে ঢাকার তাদের বাসার ঠিকানা জানতে চাইলে তারা বলে তারা গুলশানে থাকে, কিন্তু বাসার নাম্বার জানে না। আমার মোবাইল নাম্বার তাদের কাছে দিয়ে রেখেছি, যাতে কোনো খোঁজ পেলে তারা যেন আমায় জানায়। সোজা ঢাকায় যাব বলে একটা বাসে উঠলাম। বাসে সিট পড়লো একটা মেয়ের পাশে। তার সাথে গল্প করতে করতে আমার সব জীবন কাহিনী বলি। ভাগ্যক্রমে মেয়েটার বাসাও গুলশানি। আমি ঢাকায় নতুন বলে সে তার সাথে তার বাসায় আমায় নিয়ে যায়। সেখান থেকে আম্মুর অনেক খোঁজ খবর নিলাম, কিন্তু পেলাম না। ঢাকায় এসেও মাঝে মাঝে ভাইটেদের খোঁজ নেই, যাতে তারা কোনো ঠিকানা পেলে যেন বলে। হঠাৎ একদিন সকালে ভাড়াটিয়ে কল দিয়ে বলে যে আমাদের ঢাকার বাসায় কি না যে অনুষ্ঠান হবে, তাই তাদের দাওয়াত দিছে এবং ঠিকানা দিয়ে দিছে তাদের আসতে। তাদের কাছ থেকে ঠিকানা নিয়ে সোজা আম্মুর বাসার দিকে রওনা হলাম। জানি না আম্মু আমায় দেখে কত খুশি হবে। আমারও আনন্দ লাগতেছে, আজ আম্মুকে আমি দেখতে পাবো। বাসার কাছে এসে দেখি বাসটা অনেক সাজানো। বাসার ভিতরে গিয়ে দেখি অনেক মানুষ, তাদের মধ্যে আম্মুকে দেখতে পাইতেছি না। বাসার সবাই আমার দিকে এমনভাবে তাকাচ্ছে মনে হয় আমি এলিয়ান। একজন আন্টির কাছে জিজ্ঞেস করলাম মিসেস তামান্না চৌধুরী কোথায়। সে বলে রান্নাঘরে। তার সাহায্য নিয়ে রান্নাঘরে গেলাম, যে দেখি একজন মহিলা পিছন ফিরে কি যেন করতেছে। সে আন্টি তাকে ডাক দিল, তামান্না দেখ তো, মেয়েটা তোকে খুঁজতেছে, কি যেন বলবে। যেই আম্মু পিছন ফিরে তাকালো, আমি সোজা দৌড় দিয়ে তাকে জড়িয়ে ধরলাম। মামুনি, তুমি আমায় ভুলে কেমনে থাকলা? জানো মামুনি, আমি প্রতিদিন তোমায় কত মিস করতাম মামুনি। এই মেয়ে, কি বলছো এসব কথা? আমি তোমার মামুনি হতে যাব কেন? আর তোমায় তো আমি কোনোদিন তো মনে হয় দেখি নাই। মামুনি, আমি তোমার মেয়ে নদী মামুনি। এই মেয়ে, তুমি কি পাগল হলে নাকি? আমার মেয়ে ইরা, তুমি কেন হতে যাবে? আর আমার অনেক কাজ আছে, যাও তো বাপু। মামুনি, তুমি আমায় কি চিনতে পারতেছো না? আমি তোমার সত্যি মেয়ে, তোমাকে আমি অনেক খুঁজাস পাইছি। আরে এই মেয়ে, তুমি কি পাগল হলে নাকি? আমাকে আম্মু বলছো, আবার আমার মেয়ে সাজতে চাও? সত্যি বলছি মামুনি, আমি তোমারই মেয়ে। এই মেয়ে, তুই কি আমার টাকার লোভে আমার মেয়ে সাজতে যাচ্ছিস? আমি কিন্তু পুলিশ ডাকবো, যা এখান থেকে। কি বলছো আম্মু? আমি তোমার মেয়ে নদী, তুমি আমার শুধুমাত্র মা, আর কারো আম্মু না। আর কি যেন বললা, তোমার মেয়ে ইরা? আম্মু, ইরা তোমার মেয়ে না, আমি তোমার মেয়ে আম্মু। বেয়াদব মেয়ে, আমার বাসায় এসে আমার মেয়েকে খারাপ কথা বলস? তোর উদ্দেশ্য কে এখানে আসার? আমার টাকার আওয়াজ করবি? দাঁড়া, কে কোথায় আছো? এই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। দারোয়ান, একে ধরো। আমার সামনে আমার মেয়েকে বাজে কথা বলে। বিকেলে আমার মেয়ের বিয়ে, আর আজই চোর বাটপার আসা শুরু করে দিয়েছে। আম্মু, আমি তোমারই মেয়ে আম্মু, বিশ্বাস করো আম্মু। দারোয়ান চাচা, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন, যাতে এই ব্যবসা আর কোনো জায়গায় করতে না পারে, আরও যেন আবার না আসতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। দারোয়ান বাসা থেকে বের করে দিল আমায়। দুপুরের রোদময় সকাল, 9টা মনে হয় হবে। রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি কি পোড়া কপাল আমার যে আব্বু হারালাম। আম্মুকে পাশে পাবো বলে এখানে চলে এলাম, কিন্তু আম্মু আমায় কি অপবাদ দিল। নিজের মেয়েকেই চিনতে পারলো না, বাসা থেকে বের করে দিল। চোখ দিয়ে পানি পড়তেছে। এর মাঝে খেয়াল করলাম কিছু লোক আমায় ফলো করতেছে। আম্মুর কথাগুলো মনে পড়লেই চোখ দিয়ে পানি পড়তেছে। রাস্তা অনেক ফাঁকা, একটা মানুষের সামনে দেখতে পাইতেছি না। হঠাৎ একটা লোক কোথা থেকে এসে আমার মুখে কি যেন ধরলো। আমি চোখে ঝাপসা দেখতেছি, আমার মাথা কেমন যেন করতে লাগলো। আর কিছু মনে নেই, জ্ঞান হারিয়ে ফেললাম। পানির ঝাপটাই জ্ঞান ফিরলো। আমি কোথায়? এই ভাঙা ঘরে কেন? আপনারা এখানে কেন? আরে আমিও কেন? আজ তোমাদের দিয়ে আমার যৌবন সুখ ভোগ করবো। প্লিজ আমায় ছেড়ে দিন প্লিজ। আমি আপনাদের কি ক্ষতি করেছি? প্লিজ আমায় ছেড়ে দাও প্লিজ। হা হা হা, তোকে কি ছেড়ে দেওয়ার জন্য ধরে নিয়ে এসেছি? না, তোকে ছাড়বো না। আজকে বোঝাবো যে আমাদের শরীরে কেমন জোর আছে। আমি অনাথ, প্লিজ আমায় সর্বনাশ করেন না, না হলে যে আমার মৃত্যুর পথ বেছে নিতে হবে।
আমি বাঁচতে চাই, প্লিজ। এই চুপ, একটা কথা বলবি না, চুপ করে থাক। আমরা যাকে একবার টার্গেট করি তাকে শেষ না করে ছাড়ি না। আর তুই তো জাক্কাস, তোকে কি ছাড়া যায়? আজকে তোকে আমরা খুব আয়াসে খাবো। দেখ, বেশি কথা না বলে আমাদের কাজে সাহায্য কর। প্লিজ আমার ছেড়ে দেন, আমি কোনো দিন আর এই শহরে আসবো না। আপনাদের পায়ে পড়ি, তবুও আমার এত বড় সর্বনাশ করেন না। চুপ কর তো, আমি কিন্তু চেঁচাবো। মানা করছি, চেঁচা। দরকার পড়লে তোকে মাইক এনে দেই। প্লিজ হেল্প, হেল্প, আমায় বাঁচান। কে কোথায় আছেন? বাঁচান আমাকে। এই শালারা, ওর মুখে গামছা বানতো, অনেক কথা বলে ফেলেছে। এখন তোকে কে বাঁচাবে? কে বাঁচাতে আসবে তোকে? বলেছিলাম না, আমরা যা চাই তা দিয়ে দে, আর আমাদের সাথে পাঙ্গা নিতে আসিস না, নয়তো এর পরিণাম ভালো হবে না। দেখ এখন তো পরিণতি কি হয়। প্লিজ আমায় ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, হাত জোর করে ক্ষমা চাইছি, ছেড়ে দিন প্লিজ। চুপ শালি। আমার দিকে এগোবেন না, খবরদার বলছি, আমার দিকে এগোবেন না, নয়তো খুব খারাপ হয়ে যাবে কিন্তু। চার কুত্তা, আমার চার বলছি। এই মালটার হাত পা ধর, শালির দড়ি দিয়ে বাঁধ। আমি ছেড়ে দে শয়তান, চার বলছি। এইবার কই যাবে এখন তো? চার শয়তান। তবু আমায় ছাড়লো না। প্রায় 10 ঘন্টা আমার সর্বনাশ করে ওই ভাঙা বাসে আমার ফেলে পালিয়ে গেল। তারপর আস্তে আস্তে ভাঙা বাসা থেকে বেরিয়ে আসি। আর যদি আব্বু বেঁচে থাকতো তাহলে আমার এই অবস্থা জীবনও হতো না। আর নিজের আম্মু আমায় অপমান করে গলা ধাক্কা দিয়ে এই একলা শহরে আমায় ছেড়ে দিল। তাই আমার কলঙ্কিত জীবন নিয়ে এই সমাজে কারো বোঝা হতে চাইনি বলে আত্মহত্যা করতে গিয়েছিলাম। তারপর তো আপনিই আমায় বাঁচালেন। নদীর জীবন কাহিনী শুনে আমারও চোখ দিয়ে পানি পড়ে গেল। এই সমাজের কিছু কুতিখোর খারাপ লোকের কারণে আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে। ওদের কারণে আজকে ঘরের মা বোন ঘর থেকে ভালো মতো বের হতে পারছে না। আচ্ছা নদী, তুমি কি ওই লোকদের আবার দেখলে চিনতে পারবে? হ্যাঁ, ওদের মুখের ছবি আমি জীবনও ভুলতে পারবো না। ওরা যে আমার জীবনটাই নরক বানিয়ে ফেলেছে। আচ্ছা, তোমার আম্মুর ঠিকানাটা দাও তো। যে মা নিজের সন্তানকেও স্বীকার করে না, তার মতন খারাপ মহিলাকে একবার তো দেখে চিনে রাখা উচিত। ওই মহিলাকে আমার আম্মু বলবেন না প্লিজ। ওই মহিলার জন্যই আজ আমার এই করুণ দশা। আচ্ছা বলবে না, তুমি বাসার ঠিকানাটা দাও তো। আচ্ছা নিন, 45 নম্বর গুলশান। আপনি আমার বিষয়ে খারাপ মহিলাকে বলবেন না প্লিজ। হোয়াট? এটা কোনো সময় হতে পারে না। তুমি কি শিওর এই ঠিকানায়? এটাই। কিন্তু এটা যে তামান্নাদের বাসা। আমার আব্বু শরীফুল চৌধুরী, আর বাজে মহিলার নাম তামান্না। এটা কোনোদিন সম্ভব না। তামান্নার মেয়ে তো ইরা। আব্বু তো ওই মহিলার ছবি ডায়েরির ভিতরে রেখেছিল, তাই তাকে সহজে চিনতে পারছি। আমার জানা মতে তো তামান্না এখন আরেকটি বিয়ে করে নাই। শরীফুলই তামান্নার স্বামী। তুমি বলতেছো শরীফুলও তোমার বাবা? আবার আমি জানি ইরা তামান্নার আর শরীফুলের মেয়ে। হ্যাঁ, আমার বাসা থেকে বের করে দেওয়ার সময় বলেছিল যে তুমি আমার মেয়ে কোনোদিনই হতে পারো না। আমার মেয়ে ইরা। আমার সম্পত্তির লোভে তোকে কে পাঠিয়েছে বল আমাকে? পরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। দেখো নদী, তুমি যদি তামান্নার মেয়ে হয়ে থাকো তাহলে তোমার আর ইরার জন্মের মনে হয় কিছু সমস্যা আছে। তোমাদের চোখের সামনে মনে হয় সত্যটা ধরা পড়ছে না। আমার মনে হয় তোমার নানু কিছু জানে এই বিষয়ে। সকাল হোক, আমি তোমার নানুর কাছে গিয়ে ইরার সম্পর্কে সব তথ্য আনবানে, তাহলেই সব সত্য বের হয়ে যাবে। সেটা না বের করলেও হবে। ওই মহিলার কারণে আমার নাম কলঙ্কিত খাতায় উঠে গেছে। আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে ওই মহিলার মুখ আমি না দেখি, যার কারণে আমার এই সর্বনাশ হয়েছে। তার মুখ দেখার আগেই যেন আমার মরণ হয়। বাসর ঘরে নদীর জীবন কাহিনী শুনতে শুনতে ফজরের আজান দিয়ে দিল। বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নামাজ পড়তে গেলাম। নামাজ শেষে সকালের খাবার খেয়ে 9টার দিকে তামান্নাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সামান্য একটা ভুলের কারণে একটা মেয়ে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হলো, তার জীবনের সুখটাও মাটি হয়ে গেল। যেমন করেই হোক তোমার সত্যটা বের করতেই হবে আমাকে। বাসার কাছে চলে এলাম। বেল বাজবার পর তামান্না দরজা খুললো। আরে ফয়সাল যে, ইরার বিয়ের পর তো তোমায় দেখলামই না। কই গেছিলা তুমি? বাসায় একটু জরুরি কাজ পড়ে গেছিল, তাই চলে গেছিলাম। ও, তা এখন কি মনে করে এলা? আন্টি কি ঘরে আসেনি? আম্মু তো রুমে আছে। কেন, আম্মুকে দিয়ে তুমি কি করবে? আন্টির সাথে আমার জরুরি কথা আছে, আপনার সাথে পরে কথা বলি বলে আন্টির রুমের সামনে চলে এলাম। আন্টি দেখে পান খাচ্ছে, আমায় দেখে আরে ফয়সাল বাবা, বাইরে কেন, ভিতরে আসো। ভেতরে গিয়ে আন্টি, আপনার সাথে কিছু জরুরি কথা বলার জন্য এলাম। দেয়ালের আড়াল থেকে তামান্না সব শুনছিল, কি বলি গোপনে।
তা কি জরুরি কথা বলো তো বাবা। জানি এটা আমার বলা উচিত না, তবুও বলছি, আশা করি আপনি বলবেন। বাবা তুমি আমার ছেলের মতন। ছেলে মায়ের কাছে কিছু জানতে চায়, মা কি সেটা না বলে থাকতে পারে? বাবা বলো বাবা, তুমি কি জানতে চাও? আন্টি, ইরা কি তামান্নার সত্যি মেয়ে না অন্য কারো মেয়ে? এটা আবার কি প্রশ্ন বাবা? দেখেন আন্টি, একটা সত্যের জন্য একজনের জীবন মরণের বিষয় হয়ে গেছে, আর আপনি কিন্তু আমাকে ছেলে বলেছেন। আন্টি প্লিজ, আন্টি আমায় বলেন প্লিজ। তুমি আমার ছেলের মতো এত করে যখন বলছো, তাহলে শোনো। আমার মেয়ের বন্ধুরা পালিয়ে বিয়ে করতে চাইছিল, তাই তার সাক্ষী হিসাবে তামান্নাকে নিয়ে যায়। তামান্না আমার নাতনিকে বাসায় রেখে তাদের সাথে যায়। বিয়ে শেষ হলে তামান্না বাসায় এসে দেখে তামান্না বাসায় তালা মারা, যার ফলে বাসায়ও ঢুকতে পারতেছে না। সন্ধ্যা পর্যন্ত সবার বাসার বাইরে অপেক্ষা করতে করতে শেষমেশ কাজের মহিলাকে কল দেয় যে শরীফুল গেল কোথায় আর আমার মেয়ে কোথায়। কাজের মহিলা বলে যে শরীফুল সাহেব তাকে তার বকেয়া টাকা আর আসতে মানা করেছে। শরীফুল গেছে কোথায় তুমি জানো? একথা কাজের মেয়ে বলল। সাহেব তো লাগেজ নিয়ে আর মামনিকে নিয়ে কোথায় যেন নিয়ে গেল। তামান্না আমার নাতনিটার জন্য পাগলের মতো ব্যবহার করা শুরু করে দিয়েছিল যে আমার মেয়েটাকে নিয়ে শরীফুল গেল, কোথা থেকে ফিরে এনে দাও। আমি তখন ওকে সান্ত্বনা দিয়ে বললাম, ও মনে হয় ওকে নিয়ে ঘুরতে বের হয়েছে, ও ঠিক চলে আসবে। কিন্তু তামান্না কিছু মানতে পারছে না, বলছে শরীফুল আর মেয়েকে আমার কাছে এনে দাও। রাত পোহালে দিন পোহালো, কিন্তু শরীফুলের কোনো খবর পেলাম না। নাজকাল বেলায় একটা খবর এলো, কাল রাতে গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 2 জন পথিক সেখানে সাথে সাথে মারা গেছে। আমরা সেখানে গিয়ে দেখলাম শরীফুলের মতো একজন, সাথে একটা বাচ্চা শুয়ে রয়েছে। তাদের মুখ দেখে চেনার উপায় নেই কারা এরা। এর মধ্যে শরীফুলের কোনো খবর পায় না, তাই সবাই তাদেরকে শরীফুল ভেবে মাটি দিয়ে দেয়। সেই দিনই আমার মেয়েটাকে হাসি খুশি সব শেষ হয়ে যায়। 3 মাস কেটে যায়, আমার মেয়েটাও পাগলের মতো ঘরে বন্দি হয়ে থাকে। একদিন তোমার আঙ্কেল সন্ধ্যার সময় রাস্তা দিয়ে হাঁটছিল, তখন একটা মেয়ের কান্নার আওয়াজ পেল। দেখে রাস্তার পাশে একটা বাচ্চা কান্না করতেছে। অনেক খোঁজাখুঁজির পরও কাউকে পেল না, তাই বাচ্চাটাকে মায়া করে বাসায় নিয়ে আসে। বাচ্চাটাকে তামান্নার কাছে নিয়ে গেলেও বাচ্চাটিকে নিজের কোলে নিয়ে বলতে থাকে, আমার মেয়ে, আমি কাউকে দিব না। বাচ্চাটাকে পেয়েও আস্তে আস্তে ঠিক হয়ে যায়। সেই বাচ্চাটাই ইরা, তামান্নার পালিত মেয়ে। আন্টি, সেই দিন আপনারা যাকে মাটি দিয়েছেন সে শরীফুল ছিল না, আর শরীফুল তো কানাডা চলে গিয়েছিল। কি বলছো বাবা তুমি? শরীফুল কানাডা ছিল? হ্যাঁ আন্টি, যা বলছি সবই সত্যি। তারপর নদীর কথা বললাম বলা শেষে। আমার নাতি এখনো বেঁচে আছে বাবা, আমার তুমি তার কাছে নিয়ে চলো বাবা। এর মধ্যে তামান্না দেয়ালের পেছন থেকে বের হলো, চোখে পানি। এটা আমি কি করলাম? আমার মেয়েকে না শুনে মেয়েটার জীবনটা নষ্ট করে দিলাম, না জেনে আমার কলিজাটাকে এত বড় আঘাত দিয়ে দিলাম। আমার এতিম মেয়েটাকে আমি ভুল বুঝলাম। প্লিজ ফয়সাল, তুমি আমায় ওর কাছে নিয়ে চলো ফয়সাল। আমার মেয়েটাকে মন ভরে একটিবার দেখবো। আচ্ছা চলেন। আন্টি আর তামান্নাকে বাসায় নিয়ে আসলাম। নদী তামান্নাকে দেখে চলে যেতে চাইলো। মারে, তুই যাস না, একটা কথা শোন মা। আপনার সাথে আমার কথা বলার ইচ্ছে নেই, আপনি এখান থেকে চলে যান। মারে, তোকে না চিনে আমি ভুল করেছি রে মামনি। আমি যে ক্ষমারও যোগ্য না। আমার এতিম মেয়েকে আমি না চিনে বাসা থেকে বের করে দিয়েছি রে। আমি যে বড় পাষাণ রে মামনি, তুই আমায় ক্ষমা করে দে না। আমি আপনার মেয়ে না, তাই আমাকে আপনি মামুনি বলবেন না। আমি তো জানতাম তুমি আর তোমার বাবা মারা গেছো, তাই তোমাকে ভুল বুঝেছি আমি। আমায় ক্ষমা করে দে না আম্মু। আমি যে পাষাণ, নিজের মেয়েকে নিজেই বাসা থেকে বের করে দিয়েছি। আমি যে অপরাধী রে মামনি। তুই যদি আমায় না ক্ষমা করো, তাহলে যে আমি মরে গিয়েও শান্তি পাবো না। আমি যে এই পৃথিবীতে আর কিছুদিনের অতিথি রে মামনি। কি বলছো তুমি এইসব আম্মু? হ্যাঁ রে আম্মু, সত্য বলছি রে। আমি যে মৃত্যুর পথের যাত্রী, আমায় ক্ষমা করে দে না। তুই ক্ষমা না করলে যে আমি চির অসহায় হয়ে থাকবো রে আম্মু। তোমার কিচ্ছু হবে না আম্মু, আমি তোমার সাথে আছি আম্মু। তোমায় আমি বিদেশে নিয়ে ভালো ডাক্তার দেখাবো আম্মু। ডাক্তার দেখানো লাগবে না মামনি, তুই আমায় ক্ষমা করে দে না মামনি। হ্যাঁ আম্মু, তোমায় আমি ভুল বুঝেছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি আম্মু, তোমার কোনো দোষ ছিল না আম্মু, সবই আমার কপালের দোষ। আব্বুকে হারালাম, এখন যদি তুমি আমায় ছেড়ে যাও তাহলে আমি কি নিয়ে বাঁচব আম্মু? আমার সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে, তোকে হারিয়ে কত রাত কেঁদেছি, তার হিসাব নেই রে মামনি।
আমি বেঁচে থাকলেও আমার লক্ষ্মী সোনাকে একজনের হাতে তুলে দিতে পারলেই আমি শান্তিতে চোখ বুঝতে পারবো রে। ফয়সাল, ভালো একটা পাত্রীর খোঁজের দায়িত্ব তোমায় দিলাম। মানে কি বলছেন? নদীর বিয়ের জন্য একটা পাত্র খোঁজো, তাই বলছি। মনে মনে আগে চুপ করেছিলাম দেখে আমার দ্বিতীয় ভালোবাসাকে পেলাম না। এখন আমার বউকে আমার কাছ থেকে আলাদা করার ব্যবস্থা করতেছেন, সেটা হবার আর সুযোগ দেব না। কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? আমার বউকে বিয়ে দেবার জন্য আমাকে বলছেন পাত্র খুঁজতে? কি বলছো তুমি এসব? যেটা শুনছেন সেটাই। হ্যাঁ আম্মু, সে যা বলছে সেটা সবই সত্য। আমি তাকে কাল বিয়ে করছি, এখন তুমিও মেনে নাও। বিয়ে যখন হয়েই গেছে, না মেনে কি করব? তুমি খুশি থাকলেই আমি খুশি থাকবো। মনে মনে তামান্না, তোমায় তো পেলাম না, তোমার ডুপ্লিকেট মেয়েটাও পেলাম না, শেষমেশ এই বুইড়াটা তোমার অরিজিনাল মেয়েটাকে পেলাম। অবশেষে তুমি যে আমার এক্স গার্লফ্রেন্ড থেকে অরিজিনাল শাশুড়ি হয়ে গেলা। মাথা থেকে অনেক ঝামেলা শেষ হলো। বিকালে বাসা থেকে বের হয়ে রাত 8টার সময় বাসায় এলাম। আসার সাথে সাথে তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? নতুন বউকে ঘরে রেখে ঘুরে বেড়াও। আমি চুপ। কাল তো আচমকা বিয়ে করে এলি, জানি কাল তেমন কিছু হয়নি। এবার রুমে গিয়ে বাসরটা ভালো মতন করো, গিয়ে সব ঠিক করে দিচ্ছি। সত্য ভাবি, তুমি বাসর ঘর সাজাইছো? সেটা গিয়েই দেখো। আমার রুমের দরজার পাশে এসে দাঁড়িয়ে আছি। ভেতরে ঢুকতে কেন জানি আমার ভয় করছে। বুকে 3বার থুতু দিয়েই ঢুকেই গেলাম, কিন্তু নদী কই গেল? রুমটায় ভালোই সাজাইছে, ভাবলাম বাথরুমে হয়তো গেছে, কিন্তু বাথরুমের পাশে গিয়ে দেখি দরজা খোলা, ভিতরে কেউ নাই। আমি এবার নদীকে ডাকতে লাগলাম, এই নদী, নদী, এই বউ। হঠাৎ নদী বেলকনি থেকে দৌড়ে বেরিয়ে এলো, এসে আমার সামনে দাঁড়ালো। আমি বললাম, তুমি বেলকনিতে ছিলে? এতক্ষণ ধরে ডাকলাম, শুনলে না কেন? আপনার মুখের নামটা ভালো লাগে, তাই ডাক শুনতে চেয়েছিলাম, তাই চুপ করেছিলাম। ওরে আমার বউরে বলেই নদীকে পাজকল করে নিলাম। আমি বললাম, ওরে বাবা রে, তুমি এত ভারী হইছো কি করে? নদীকে কোলে নিয়ে বিছানায় নামিয়ে হাত নাড়াতে নাড়াতে বললাম, উফ, আমার হাত দুটো গেল। এত মোটু কেন তুমি? উফ। কি বললা? আমি মোটু? তুমি মোটু? তোমার বাপ মোটু? তোমার 14 গোষ্ঠী মোটু। ধুর, সরেন এখান থেকে, আপনার সাথে আমার কথাই নাই। বলে আমার থেকে মুখ ঘুরিয়ে বসে রইল। আমি নদীকে আমার দিকে ঘুরিয়ে ওর গাল টিপে বললাম, ওলে বাবালে, আমার বউটা রাগ করেছে। আচ্ছা সরি, এই দেখ কান ধরছি। 1 2 3। নদী এবার হাসতে লাগলো। নদীর এমন হাসি দিল মনে হলো সারা ঘর ওর হাসিতে কেঁপে উঠলো। দালান ঘরে হাসিটা 4 দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। আমি বিশ্বাস করতে পারছিলাম না নদী এভাবে হাসতে পারে। সেদিনই মানলাম নদীর মতো পৃথিবীতে আর কেউ হাসতে পারে না। আমি মুগ্ধ হয়ে ওর হাসি দেখছিলাম, তা দেখে নদী লজ্জা পেয়ে আমার বুকে মাথা রাখলো। আমি নদীর কানের কাছে মুখ নিয়ে গেলাম, তারপর আচমকাই গেয়ে উঠলাম, বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমারই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রাও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। লজ্জায় খানিকটা দূরে সরে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়লো নদী। আমি চুপি চুপি বললাম, ওঠো, খেয়ে নেই, আজ তোমাকে অনেক ভালোবাসা দেবো, আর তা নিতে তো শক্তির প্রয়োজন আছে, তাই না? নদী হেসে বলল, চলেন খেয়ে নেই। তারপর আবার সেই হাসি। খেয়ে এসে রুমের ভিতর গিয়ে ওর ঠোঁটে আবার আমার ঠোঁট মিশিয়ে দিলাম। ওর ঠোঁট ছেড়ে এবার তুতনিতে চুমু খেলাম। এভাবে চোখে, গলায়, ঘাড়ে চুমুতে চুমুতে ভরিয়ে দিলাম। আজ আমার প্রতিটা স্পর্শে নদী কেঁপে কেঁপে উঠছে। এভাবেই আমরা দুজন দুজনের ভালোবাসায় মিশে গেলাম, হারিয়ে গেলাম অতল সমুদ্রে। যে সমুদ্রে যেতে লাগবে প্রচুর ভালোবাসা আর সাথে ভালোবাসার মানুষ। রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। পাশে হাত দিয়ে দেখি নদী নাই। মেয়েটা গেল কই? আমি একটা 3/4 পরে টি শার্টটা খুঁজতে লাগলাম। পাশে টি শার্ট না পেয়ে খালি গায়ে বেলকুনির দিকে যেতে লাগলাম। বেলকুনিতে আসতেই দেখলাম পাগলিটা আনমনে দাঁড়িয়ে আছে, বাতাসে চুল উঠছে, গায়ে আমার টি শার্টটা হয়তো হাতের কাছে কিছু না পেয়ে আমার টি শার্ট পরে এসেছে। আমি পেছন থেকে নদীকে জড়িয়ে ধরলাম। হুট করে কারো হাতের ছোঁয়া পেয়ে নদী ধরপড়িয়ে উঠলো। আমি বললাম, আরে এভাবে লাফ দিলে কেন? বলে আমি ওর চুলে নাক ডুবিয়ে দিলাম। মাতাল করা সেই গন্ধ ওর চুলে। নদী বলল, ও আপনি হুট করে এভাবে জড়িয়ে ধরলে তো ভয় পাবই, এত রাতে এখানে কেন? আমি পেছন থেকে নদীর কাঁধে থুতনি রেখে ওর গালে চুমু খেতে বললাম। নদী বলল,
আজ আমার জীবনের সবচেয়ে সুখের রাত। এই রাত আমি ঘুমিয়ে কাটাতে চাই না। তাহলে আমাকে ডাকলে না কেন? আপনি অনেক সুন্দর করে ঘুমাচ্ছিলেন, তাই ডাকতে ইচ্ছে করে নাই। চলো তাহলে এই সুখের রাতে সুখ ভরিয়ে দেই। এই বলে আমি নদীকে কোলে নিয়ে বিছানা নিয়ে ফুটবল টিম বানানোর ব্যবস্থা করতেছি। তারপর কি হলো জানতে চাইলে একটা বিয়া করে নেন, তাহলেই বুঝবেন। তো বন্ধুরা, গল্পটা কেমন হলো অবশ্যই দুটো লাইন মন্তব্য করে বলে যাবেন। আর হ্যাঁ, পরবর্তীতে এই ধরনের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।